অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পালিয়ে যান তিনি। তারপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। আইসিটির একটি মামলায় তার ফাঁসির রায়ও হয়েছে। অথচ এই নির্বাচনের বছরে এসে একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। প্রথম মামলাটি ছিল জুলাইয়ে এক ব্যক্তির নিহত হওয়ার মামলা। পুলিশ তদন্ত করে পেয়েছে ওই ব্যক্তি নিহত হননি, তাই এখন মামলার বাদীর বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। এর পরের ঘটনা আরো ভয়ানক। জুলাই আন্দোলনে আহত ব্যক্তির পক্ষে মামলা করা হয়। সেই মামলাতে জুলাইয়ে আহত ওই ব্যক্তিকে খুঁজে পায়নি পুলিশ। শেখ হাসিনা সহ 115 জন বিবাদীর সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই মধ্যে আরেকটি বড় খবর, বুধবার আইসিটি আদালতে হাজির হন আইসিটি আদালতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ, যাকে বাচ্চু রাজাকারও বলা হয়। বাচ্চু রাজাকারের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই একই আদালতে শেখ হাসিনারও বিচার হয়েছে। বিচারের শুরু থেকেই মাওলানা পলাতক ছিলেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও বিচারের আগে থেকেই পলাতক। বিচার ও রায়ের সময় তিনিও অনুপস্থিত ছিলেন, শেখ হাসিনাও অনুপস্থিত। রায়ের সময় উপস্থিত না থাকায় তার আপিলের সুযোগ ছিল না, শেখ হাসিনারও সেটা নেই। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রায়ের 13 বছর পর আদালতে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের প্রত্যাশা করছেন তিনি। যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে, তাহলে একই প্রক্রিয়ায় শেখ হাসিনারও রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়ে থাকবে। প্রশ্ন উঠেছে, আদালতে শেখ হাসিনার পক্ষে এমন নজির রেখে যাওয়ার জন্যই কি সরকার নির্বাচনের আগে তড়িঘড়ি করে বাচ্চু রাজাকারের বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছে? এ তো গেল একদিকের হিসাব। আরেক দিকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পলাতক নেতারা হঠাৎ করে সক্রিয় হয়েছেন। শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডক্টর ইউনূস সরকার চলে গিয়ে অন্য কোনো অন্তর্বর্তী সরকার যদি আসে, তাহলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ। তার ঠিক 2 দিন আগে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা তো নির্বাচন বর্জন করিনি, তাহলে আমরা নির্বাচনে নাই কেন? অঙ্কের আরো হিসাব বাকি আছে। এই যখন অবস্থা, ঠিক সেই মুহূর্তেই জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি নির্বাচন বর্জন করার কথা বলছে। রোববার সংবাদ সম্মেলন করে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একথা জানিয়েছেন। সোমবার এবং মঙ্গলবারও একই কথা বলেছেন এনসিপি নেতারা। নির্বাচন নিয়ে এই যে অনিশ্চয়তা, এর মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় 2টি গণমাধ্যম রয়টার্স এবং আল জাজিরা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলছে আগামী নির্বাচনে জামায়াত খুবই ভালো ফল করতে যাচ্ছে। তারা সরাসরি বলছে না জামায়াত ক্ষমতায় যাবে, তবে তারা বলছে জামায়াতের এই উত্থান বাংলাদেশের মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়া জামায়াতকে নিয়ে ভয় দেখাচ্ছে কেন? এই প্রশ্ন যখন, ঠিক তখনই সারা দেশে জামায়াতের নির্বাচন নিয়ে সহিংসতা প্রতিরোধের কমিটি করার খবর আসছে। এদিকে শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত বাংলাদেশ থেকে তার সব নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং উপদূতাবাসে কর্মরত ভারতীয়দেরকে বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অন্য নাগরিকদেরও বাংলাদেশে থাকার বিষয়ে সতর্ক করেছে দেশটি। এতগুলো খবর, এত ঘটনা, সবগুলোই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এর মধ্যে আপনি কি কোথাও দেখতে পেলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? কিংবা নির্বাচন যদি হয়ও, নির্বাচনের পর আপনি দেশে সুষ্ঠু স্বাভাবিক কোনো পরিস্থিতির ইঙ্গিত পাচ্ছেন? সবগুলো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে। আপনাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তা খুবই ইঙ্গিতবহ। তিনি বলেছেন, দেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না। তিনি একই সাথে বলেন, আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে। তিনি আরো বলেন, আমরা সহিংসতা চাই না, কিন্তু আপনি যদি কাউকে কোণঠাসা করেন, দেয়ালে পিঠ থেকে গেলে তারা কি করবে? আবারও একই প্রশ্ন, জয় যে প্রতিবাদের কথা বলছেন, সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র? সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামায়াত? সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছে এনসিপি? কিংবা আরো স্পষ্ট করে জানতে চাই, আওয়ামী লীগকেই বা কেন হঠাৎ এত স্পেস দেওয়া হচ্ছে?
তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে আনার জন্যই কি এত আয়োজন? কিন্তু তারা তো বলেছে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তাহলে দেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে। সেই স্থিতিশীল বাংলাদেশ কি আসলেই আসছে? রেখে গেলাম অনেকগুলো প্রশ্ন। আগামীকাল 23 তারিখ শেখ হাসিনার বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার কথা। এই প্রোগ্রামটা হবে, এটি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে অডিও বার্তা না ভিডিও বার্তা, কি বার্তা উনি দেবেন, এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তা আমি আজকে একটু আপনাদের কাছে খুলসা করি। এটা শুরু হবে সন্ধ্যেবেলা 6টায়, আর তিনি অডিও বার্তা দেবেন। অডিও বার্তায় তিনি কি কি বলতে পারে তার একটা আউটলাইন আমার কাছে এসছে। আমি সেই আউটলাইনটা আপনাদেরকে বলছি। আউটলাইনে উনি বলবেন যেটা এই ইউনূস একজন দখলদার, অবৈধ, এর বিরুদ্ধে আমি এবং আমার দল সার্বিক প্রতিরোধ গড়ে তুলব। ইউনূস একজন প্রতারক, আইন ভঙ্গকারী, দেশের অর্থনীতিকে নষ্ট করেছেন এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থ খরচ করে, যা সাধারণ মানুষের মূলধন। তিনি কসম খেয়েছেন এই মাটিতে, মানে বাংলাদেশের মাটিতে ফিরে তিনি ইউনূসকে চরম শাস্তি দেবেন এবং পুরো দেশের কন্ট্রোল তিনি নিজের হাতে নেবেন। উনি বলবেন যে যতক্ষণ না আমি এই আমার পণ থেকে সরে আসছি ততক্ষণ আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব না, এবং দেশের মাটিতে ফিরে আমি এই কাজটি সম্পন্ন করে তারপর আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এই বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে উনি শেষ করেন। এটা হচ্ছে আউটলাইন। টোটাল যে ভাষণটা সেটা হচ্ছে 7 মিনিট 5 মিনিট 27 সেকেন্ড। এরপরে যা প্রশ্নোত্তর থাকবে সেটা করবেন উপস্থিত যে সমস্ত নেতা, তারা সবাই যথেষ্ট অভিজ্ঞ, বয়স্ক এবং শেখ হাসিনার আস্থাভাজন। এইটা নিয়ে আপনাদের একটা কৌতূহল ছিল, সেই কৌতূহলটা আপাতত আমি আজকে মোটামুটি একটা মেটাতে পারলাম। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল ইউনূসকে গিয়ে ব্যাপক চমকে এসছে। চমকানো মানে একদম পুরো ব্যাপক চমকে এসছে। সে প্রতিনিধি দল মানে কোন কোন দেশ ছিল ইউরোপিয়ান ইউনিয়নের? ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ছিল যেটা হয় সেটা হচ্ছে ইটালি, সুইডেন, 8টা দেশ। ইটালি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, স্পেন, অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড। এইটার নেতৃত্ব দেন অ্যালেন লে মেলিন এবং প্রতিনিধি দল। তারা ভেতরে গিয়ে তারা ইউনূসকে প্রচ্ছন্ন হুমকি দেন যে আপনাকে মানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, ভারত যা চায়, মার্কিন যুক্তরাষ্ট্র যা চায়, আমাদের চাওয়ার মধ্যে কোনো অভিন্নতা নেই, আপনাকে এই কাজটি করতেই হবে। তার জন্য আপনাকে যদি বিকল্প কোনো রাস্তা ঠিক করতে হয়, অর্থাৎ পরবর্তী ভোটের যদি লাইন ঠিক হয় করতে হয়, তাহলে আপনাকে তাই করতে হবে। আদারওয়াইজ এই নির্বাচনকে কেউ সমর্থন করবে না এবং আপনার গায়ে আরো কাদা লাগবে। এটা আমাদের কোনো হুঁশিয়ারি নয়, যেটা বলেছেন এটা কোনো রিকোয়েস্ট নয়, এটা অর্ডার, এবং এটা শেষবারের মতো আপনাকে বলে দেওয়া হলো, এরপর আর বলা হবে না। অর্থাৎ ইউনূসকে একটা চরম একটা হুমকি দিয়ে গেলেন। তখন ইউনূস বলেন সরকার তো লোক আনছে, প্রচুর লোক এখানে আসবে। তখন ইউনূসকে ওনারা বলেন যে ভোট যদি অংশগ্রহণমূলক হয় এবং অবাধ হয়, সেক্ষেত্রে আপনার লোককে নিয়ে আসতে হবে কেন? লোক তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তাহলে লোক আনতে হবে কেন? এবং আপনি যে সমস্ত প্রচার করে বেড়াচ্ছেন এই গণভোটের ব্যাপারে, সেই সমস্ত প্রচার করছেন কেন? তার জবাব দিয়ে আপনাকে করতে হবে। আপনি একটা দেশকে
আপনি অস্থির করে ফেলেছেন, এটা আমরা চুপ করে বসে দেখব না। ফলে আপনাকে এটা কোনো সাবধান মানে নয়, একদম আপনাকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, আর দ্বিতীয়বার এ নিয়ে আমরা কথা বলবো না বলে তারা চলে যান। ও যাওয়ার আগে আমাদের ডাস্টবিন শফিক তিনি কিছু বলার চেষ্টা করেন। তার ডাস্টবিন শফিকে এই যিনি নেতৃত্ব দিচ্ছেন মেলিন, অ্যারেল লেমেলিন, তিনি বলেন আপনি কে? তখন উনি হাত কষলিয়ে উনি বলেন যে আমি হলাম গিয়ে ওনার সচিব। তখন বলে আপনি তো সচিব, তো আপনি এখানে আপনার তো থাকার জায়গা নয়। আপনার তো জায়গা হচ্ছে উনি যা বলবেন সেটা হচ্ছে আপনি প্রেসকে জানাবেন, সেটা আপনার কাজ। আপনি এখানে কি করছেন? আপনি এই ঘর থেকে আসুন। তখন ইউনূসের চোখের ইশারায় শফিক মাথা নিচু করে, নির্লজ্জ লোক তো, মাথা নিচু করে বেরিয়ে যায়। এদিকে শেখ হাসিনা যে বলেছেন যে সন্ত্রাসবাদের আখড়া গড়ে তুলেছেন, কথাটা কি বলেছেন? কথাটা বলে সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থায়নে এবং মদতে। সেখানে ভারতবর্ষের বিরুদ্ধে ইউনূসের একটা বক্তব্য ছিল। বক্তব্য বলতে ইউনূস বলেছেন যে এই যে ভারত এটা আমাদের এখান থেকে নন ফ্যামিলি যে মেরে দিল মিশনে, সেটা ওভার রিয়াক্ট করা। পররাষ্ট্র উপদেষ্টা একই কথা বলেছেন, ওভার রিয়াক্ট করেছে ইন্ডিয়া। তাই গুলশানে যে আপনার এই খালিস্তানি স্বাধীন খালিস্তান যারা কানাডায় বসছিল, যাদের যাদের পেছনে ভারত পড়ে রয়েছে, র পড়ে আছে, রয়ের গানম্যান পড়ে রয়েছে, তাদের এখানে গুলশানে অফিস খুলে সরকারি অর্থায়নে তাদেরকে মদত দেওয়া হচ্ছে এবং তাদের যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত সরকার প্রোভাইড করছে। তারপরে উনি বলছেন আমি দেশ শাসন করছি একেবারে নিরপেক্ষ ভূমিকায়। এই নিরপেক্ষতার পরিচয়। তাহলে ভারত যেটা করেছে সেটাকে অন্যায় করেছে। এবার ভারত কেন করলো সেটা নিয়ে আমি একটা বিস্তারিত রিপোর্ট করব পরে, যে কে মারবে, কেন মারবে, কোথা থেকে মারবে। মারার আগে তো ঘর গোছানো হচ্ছে, ঘর গুছিয়ে নিক, তারপর প্যাদানিটা শুরু হবে। বহুত মারবে। আপনাদের বাংলাদেশে কিন্তু প্রচুর রক্ত ঝরবে। এই ফেব্রুয়ারি মাসেই হয়তো বা মার্চ হতে পারে, প্রচুর রক্ত ঝরবে, নিশ্চিত থাকুন। আমি যেমন বলেছিলাম 2026 খুব অশান্তির মধ্যে দিয়ে যাবে। 26-এর 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 2026-এর জানুয়ারি 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যেটা ট্রাম্প করলেন, মাদুরোকে তুলে আনলেন ভেনেজুয়েলা থেকে সস্ত্রীক। এখন গ্রিনল্যান্ড নিয়ে পড়েছেন। মাঝে ইরান শুরু হয়েছিল, তারপর ইরান একটু থামাচাওয়া পড়েছে, এখন গ্রিনল্যান্ডটা শেষ হোক এই নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তার লেগে গেছে ছড়াবটি। সেটা দুপুরবেলা ভিডিওতে আমি করে দিয়েছি, সেটা দেখে নেবেন। এখন ইউরোপিয়ান ইউনিয়ন চেপে ধরেছে। সরি। তো এই হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা। বাংলাদেশের যে এখন অপেক্ষা যেটা বাংলাদেশের মানুষ করছে সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য যদি এক লাইনে বলা যায় তাহলে বলা যাবে শেখ হাসিনা কসম খেয়েছেন ইউনূসকে চরম দণ্ড দিয়ে তবেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং খুব শিগগিরই বাংলার মাটিতে ফিরবেন, যেটা আমি বরাবরই বলে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন।